তাহলে যেটা আমরা বোঝাচ্ছিলাম যে গ্লুকোজের মধ্যে আমরা সাইক্লিক স্ট্রাকচার দেখতে পাই, তার কারণ হচ্ছে এই 5 নম্বর কার্বনের যে OH গ্রুপটা আছে, সেই OH গ্রুপটা যে নিউক্লিওফাইল, তার লোন পেয়ারটা অ্যাকচুয়ালি অ্যাটাক করবে কোথায়, অ্যালডিহাইডে গিয়ে, এবং এটা সাইক্লিক হেমি অ্যাসিটাল বানাবে, এটা হেমি অ্যাসিটাল। এই হেমি অ্যাসিটালটা পাইরানোজের সাথে সমান একই রকম দেখতে হওয়ার জন্য একে বলা হয় বিটা ডি গ্লুকোপাইরানোজ। বুঝতে পারলে? এবার প্রশ্ন হচ্ছে, গ্লুকোজ সাইক্লিক স্ট্রাকচারটা বানায়, এটা প্রয়োজন হলো কেন? গ্লুকোজের তো লিনিয়ার যে স্ট্রাকচারটা, সেটাতে তো আমরা কাজ চালাতে পারতাম বা সব কিছু ব্যাখ্যা করতে পারতাম। যেমন আমাদের লিনিয়ার স্ট্রাকচারটা কীরকম ছিল একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, যদি তোমরা সহজভাবে লিখো। প্রথমে ওইটা রাইটে থাকবে, তারপরে হাইড্রোজেনটা লেফটে হবে, মানে হাইড্রোজেন থাকবে, তারপর বাকি দুটো ওই একই সাইডে থাকবে, সিএইচ টু OH। তো এই যে লিনিয়ার স্ট্রাকচারটা, এই লিনিয়ার স্ট্রাকচারটাতে আমরা কি দেখেছিলাম, যে এটা NH2OH এর সাথে রিয়াকশান দেয়, 2 হচ্ছে HCN এর সাথে রিয়াকশান দেয়, 3 হচ্ছে Br2 ওয়াটার, যেটাকে আমরা অক্সিডাইজ করতে পারি, 4 হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করতে পারি, HNO3। তাহলে সেখান থেকে আমরা কি প্রমাণ করেছিলাম যে মলিকুলের মধ্যে একটা CO2 গ্রুপ আছে, CO2 প্রেজেন্ট। বুঝতে পারলে? CO2 গ্রুপ প্রেজেন্ট, এটা আমরা বলেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্যা কোথায় দাঁড়িয়েছিল? সমস্যা হচ্ছে যে আমরা যখন শিফট টেস্ট করা হলো, শিফট টেস্টে কি করা হয়, অ্যালডিহাইড রিঅ্যাকশন করা হয়। তো শিফট টেস্ট করতে গিয়ে দেখা গেল, শিফট টেস্টে কি হয় না, এই যে রিয়েজেন্টটাকে বলা হয় শিফট রিয়েজেন্ট, তো এটা শিফট রিয়েজেন্ট হয় কার্লেস, শিফট রিয়েজেন্ট হয় কার্লেস। এখানে 3টে ফিনাইল রিং আছে, তার সাথে NHSO2 গ্রুপ আছে, SO2H গ্রুপ আছে। এখানে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা হচ্ছে নিউক্লিওফাইল, সেটা কি করে, অ্যালডিহাইডে গিয়ে অ্যাটাক করে। অ্যালডিহাইডে গিয়ে অ্যাটাক করার পরে শিফট রিয়াকশনের ফলে যে রিয়াকশন, মানে যে প্রোডাক্টটা তৈরি হয়, সেটা কি হয়, মেজেন্টা কালার হয়। মেজেন্টা কালার বলতে এরকম কালার হয়। তাহলে যদি অ্যালডিহাইড গ্রুপ মলিকুলে যদি অ্যালডিহাইড থাকে, তাহলে সে শিফট রিয়েজেন্টের সাথে রিয়াকশন করবে এবং মেজেন্টা কালার দেবে, তাহলে আমি বুঝবো যে রিয়াকশন পজিটিভ রেজাল্ট দিয়েছে, তাহলে আমার গ্রুপে অ্যালডিহাইড প্রেজেন্ট। কিন্তু যখন গ্লুকোজের সাথে শিফট রিয়েজেন্ট রিয়াকশন করানো হয়, তখন এই মেজেন্টা কালার না পেয়ে তারা কালারলেস পায়, তার থেকে প্রমাণ হয় যে গ্লুকোজ প্রেজেন্ট নেই। তাহলে এটা কি করে হতে পারে? একটু আগে আমরা দেখলাম এই টেস্টগুলো থেকে যে গ্লুকোজ প্রেজেন্ট, আবার এখন দেখলাম যে গ্লুকোজ প্রেজেন্ট নয়। তাহলে প্রথমে একটা টেস্ট হলো, নেগেটিভ টেস্ট পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে শিফট টেস্ট, সেটা হচ্ছে শিফট টেস্টে নেগেটিভ পাওয়া যায়। তারপর টেস্টটা হচ্ছে NaHSO3 NaHSO3 সাথে রিয়াকশন করে যে কোনো অ্যালডিহাইডকে যদি তুমি NaHSO3 সাথে রিয়াকশন করো, তাহলে তুমি এই অ্যাড একবার দ্রুত যৌগটা পাবে। কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে এটাও নেগেটিভ টেস্ট দেয়, নেগেটিভ টেস্ট। তার একটু আগে আমরা বলছিলাম যে অ্যালডিহাইড আছে, এখন আমরা দেখলাম শিফট টেস্টে এটা, শিফট টেস্টেও নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, NaHSO3 টেস্টেও নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। আরেকটা টেস্ট হচ্ছে, তুমি যদি পেন্টাঅ্যাসিটেট গ্লুকোজ, পেন্টাঅ্যাসিটেট গ্লুকোজ বলতে প্রত্যেকটা ওইজে একটা করে অ্যাসাইল গ্রুপ জুড়ে আছে, মানে অ্যাসিটিক অ্যানহাইডের সাথে রিঅ্যাকশনের পরে যে প্রোডাক্টটা তৈরি হয়, সেখানে কি হয়, প্রত্যেকটা ওইজে অ্যাসিটাইলেশন হয়। তো সেই যে মলিকুল, সেটা কিন্তু NH2OH এর সাথেও রিঅ্যাকশন দেয়নি, NH2OH টেস্টে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তো এইখান থেকে এই রিয়াকশনগুলোতে নেগেটিভ রেজাল্ট থেকে বোঝা যায় যে এখানে তাহলে কিছু একটা ব্যাপার হচ্ছে, যেখানে তাহলে অ্যালডিহাইড গ্রুপটা আছে কখনো, আবার কখনো নেই। তাহলে হচ্ছে এটা কি, কখনো আছে কখনো নেই, মানে এটা কি? এতগুলো টেস্টে পজিটিভ রেজাল্ট দিল, NH2OH Br2 NH3 সব, এই জন্য সবগুলোতে পজিটিভ টেস্ট দিচ্ছে, তখন মনে হচ্ছে যে অ্যালডিহাইড আছে। আর শিফট টেস্ট NaHSO3 পেন্টাঅ্যাসিটেট গ্লুকোজের আবার রিয়াকশন দিচ্ছে না, তাহলে নেগেটিভ টেস্ট দিচ্ছে। তো সেখান থেকে বিজ্ঞানীরা অ্যাজিউম করেন যে তাহলে মলিকুলটাতে কিছু একটা হচ্ছে, যে কখনো আছে কখনো নেই। তার কারণ তখন তার কীভাবে ব্যাখ্যা করলেন, যে এটা যখন এই মলিকুলটা যখন জলীয় দ্রবণে রাখা হয়, গ্লুকোজকে যখন জলীয় দ্রবণে মানে ডিসলভ করা হয়, তখন তারা বললেন যে মলিকুলটা দুটো ভাবেই থাকে, কয়েকটা মলিকুল লিনিয়ার থাকে, কয়েকটা মলিকুল সাইক্লিয়াইজ হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলে? যে তুমি যখন মলিকুলটাকে জলের মধ্যে ফেলে দিচ্ছ, তখন কয়েকটা মলিকুল সাইক্লিয়াইজ করে হেমিঅ্যাসিটাল তৈরি করে, সাইক্লিক স্ট্রাকচার তৈরি করে দেয়, যেখানে অ্যালডিহাইডটা অ্যাবসেন্ট হয়ে যায়, কারণ এখানে অ্যালডিহাইড নেই, এই সাইক্লিক স্ট্রাকচারে কোনো অ্যালডিহাইড নেই, নো অ্যালডিহাইড গ্রুপ, নো CHO।
তো এখানে যেহেতু কোনো সিওচে নেই, তার জন্য ওরা ওই টেস্টগুলোতে নেগেটিভ রেজাল্ট দিয়েছে। আবার কিছু মলিকুল যারা লিনিয়ারে থাকে তারা কিন্তু এই সেন এইচ এনএইচ2 ওই সব সব রিঅ্যাকশনের সাথে পজিটিভ রেজাল্ট দেয়। তাই ভালো করে বোঝার ব্যাপার আছে, যখন তুমি মলিকুলটাকে জলীয় দ্রবণে রেখে দিচ্ছ তখন কি হচ্ছে সেখানে এই সাইকেলের হেমি অ্যাসিটাল ফর্মেশনটা হচ্ছে, মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম চলছে। ইকুইলিব্রিয়ামের কারণে কিছু সংখ্যক মলিকুল কিছু টাইমের জন্য এই লিনিয়ার ফর্মে থাকে, আর কিছু মলিকুল সাইক্লিক ফর্মে চলে যায়। তার কারণে যখন সাইক্লিক ফর্মে চলে যায় তখন তারা অ্যালডিহাইড অ্যাবসেন্ট হয়ে যায়, তখন তারা ওই রিয়াকশনগুলো দেয় না। আর যখন কিছু লিনিয়ার থাকে তখন তারা ওই রিয়াকশনগুলো এই সিএন এইচ এনএইচ2 ওইচ এইসব রিয়াকশনের সাথে পজিটিভ টেস্ট দেয়। এখান থেকেই বোঝার বিষয় যে গ্লুকোজের যে একটা সাইক্লিক স্ট্রাকচার হয় যেটাকে বলা হচ্ছে পাইরানোজ, গ্লুকোপাইরানোজ, সেটার প্রমাণ মিলে যে গ্লুকোজ একটা মলিকুলটা সাইক্লিক ফর্মেও এক্সিস্ট করে, সেটা হচ্ছে গ্লুকোপাইরানোজ। তো পরের দিন আমরা অ্যানোমার কি আর অ্যানোমারিক কার্বন সেই জিনিসটা আমরা পড়বো। এই যে C1 কার্বনটা, এটাকে অ্যানোমার বলা হয়, এটা আমরা পরের দিন পড়বো। তো আজকে আমরা ক্লাসে যেটুকু শিখলাম যে গ্লুকোজে সাইক্লিক স্ট্রাকচারটা কেন প্রয়োজন হলো, কোন কোন টেস্টের মাধ্যমে তারা বুঝলেন যে আচ্ছা সাইক্লিক স্ট্রাকচারটা লিনিয়ার স্ট্রাকচারের সাথে সাথে সাইক্লিক স্ট্রাকচারটাও এক্সিস্ট করে। মাথার মধ্যে ঢোকা যে লিনিয়ার স্ট্রাকচারের সাথে সাথে সাইক্লিক স্ট্রাকচারও এক্সিস্ট করে, তার জন্য আমরা সবসময় জেনারেলি এই স্ট্রাকচারটা গ্লুকোজের ড্র করি, কিন্তু সাথে সাথে এই যে পাইরানোজ, গ্লুকোপাইরানোজ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দিন আমরা এর পাইরানোজ এই এর কিছু রিয়াকশন বা এর যে কেমিস্ট্রি স্টাফ ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমরা পড়বো, যেটা কেন হচ্ছে।